দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10 এর দ্বিতীয় অধ্যায় লালু গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। বাংলা কথা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তোমরা এটা সবাই জানো, তবুও একবার বলে রাখলাম। শরৎচন্দ্রের বাবার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভুবনমোহিনী দেবী, এটাও তোমাদের জানা। আর শরৎচন্দ্র তার সারা জীবনে বিভিন্ন উপন্যাস, গল্প এই সমস্ত লিখেছেন। আর এই সমস্তর মধ্যে তার সবচেয়ে বিখ্যাত ছিল শ্রীকান্ত, সেটা তোমরা জানো। শ্রীকান্ত উপন্যাস তার বিখ্যাত উপন্যাস। তো যাই হোক, এবার আমরা লালু গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পটি একটি দুষ্ট বুদ্ধি ছেলের গল্প। মানে দুষ্ট বুদ্ধি বলতে তার মাথায় সবসময় দুষ্ট বুদ্ধি ঘুরপাক খেত। কিভাবে কার কি শয়তানি করা যায় সেগুলো তার মাথায় সবসময় ঘুরপাক খেত। তো একবার হয়েছিল কি, তার মায়ের পায়ের সামনে একটা রাবারের সাপ ফেলে দিয়েছিল লালু। কেন ফেলেছিল? কারণ তার মা চেয়েছিল লালুকে একটা গৃহশিক্ষক রাখতে, লালুর জন্য, মানে পড়াশোনা করাবে তো, তার জন্য একটা গৃহশিক্ষক রাখার কথা ভাবছিল। আর কেন গৃহশিক্ষক রাখবে, এটার কারণে তার মায়ের পায়ের কাছে একটা রাবারের সাপ ফেলে দিয়েছিল এবং তার মা ভয় পেয়ে আছাড় খেয়ে পড়ে যায়। এবং এর ফলে তার 7 থেকে 8 দিন তার মাকে অসুস্থ থাকতে হয়েছিল, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়েছিল। এটা তো গেল লালুর মায়ের কথা। লালুর মাকে তার লালু জব্দ করেছিল। তার বাবার যদিও এটাতে কোনো সাই ছিল না, মানে গৃহশিক্ষক দেওয়ার ব্যাপারে। তার বাবা চাইছিলেন গৃহশিক্ষক না দিয়ে, মানে দেওয়ার দরকার নেই, কিন্তু একটা শর্ত রেখেছিলেন, যেদিন লালু প্রথম না হয়ে দ্বিতীয় বা তৃতীয় হবে সেদিন তাকে বাড়িতে গৃহশিক্ষক রাখা হবে। এটা তার বাবা শর্ত দিয়েছিল। তো যাই হোক, লালুর মায়ের এই সমস্ত কীর্তিকলাপের জন্য লালু কিন্তু তার মায়ের উপরে ক্ষেপে রইল এবং বিভিন্ন রকম ফন্দি আঁটতে থাকলো যে কিভাবে মাকে শায়েস্তা করা যায় বা মাকে কিভাবে জব্দ করা যায়। এবং মাকে জব্দ করার ব্যাপারেই এই গল্পটি নেওয়া, মানে এই গল্পটি এখান থেকেই শুরু হয়েছে। মানে মাকে কিভাবে এই গল্পে জব্দ করা হবে, কি কি উপায় করবে লালু এবং কিভাবে করবে, সেটা নিয়ে এই গল্পটা লেখা। তো চলো বিষয়বস্তুটা এবার শুরু করা যাক। লালুর মায়ের নাম ছিল নন্দরানী। নন্দরানীর একটি গুরুদেব ছিল, তার নাম হচ্ছে স্মৃতিরত্ন। তিনি স্মৃতিরত্ন অনেকদিন ধরেই তার নন্দরানী তার বাড়িতে স্মৃতিরত্নকে নিয়ে আসার ইচ্ছা। কারণ নন্দরানী 3 তলা বাড়ি হয়েছিল, সেই 3 তলা বাড়িতে নন্দরানী সবসময় চাইতেন যে গুরুদেব তার বাড়িতে এসে পা দেখ এবং তাকে আশীর্বাদ করে যাক। তো স্মৃতিরত্ন একটু বয়স হয়ে গিয়েছিল, যার কারণে স্মৃতিরত্ন এত দূর আসতে পারছিল না, মানে লালুদের বাড়িতে। তো হঠাৎ করে একটা সময় হয়ে গেল, তিনি এই সূর্যগ্রহণ উপলক্ষে যে স্নান করতে এসেছিলেন কাশীতে, সেখান থেকে তিনি নন্দরানীদের বাড়িতে যাবার পরিকল্পনা করেন এবং তাকে চিঠি দিয়ে জানান যে ফেরার পথে তাকে আশীর্বাদ দিয়ে যাবেন। তো এই চিঠি পেয়ে নন্দরানী তো খুব খুশি, নন্দরানী বেজায় খুশি। এবং লালু কিন্তু মনে মনে ফন্দি আঁটছে, এটা কেউ বুঝতে পারেনি যে তিনি একটা কিছু করবে, লালু একটা কিছু করবে, সেটা কাউকে বুঝতে দেয়নি। চিঠি পেয়েই নন্দরানী গুরুদেবের আপ্যায়নের ব্যবস্থা শুরু করে দেন। 3 তলা ঘরের 1 তলায়, মানে সবচেয়ে যেটা নিচতলা, কারণ গুরুদেবের বয়স হয়ে গেছিল, গুরুদেব ওঠানামা করতে পারতেন না। 3 তলা ঘরের 1 তলার যে নিচের সবচেয়ে যে বড় রুমটা, সবচেয়ে বড় ঘরটা, সেটাতে স্মৃতিরত্নের থাকবার এবং ঘুমানোর ব্যবস্থা এবং পুজো করার ব্যবস্থা করে দেওয়া হলো। যথাসময়ে স্মৃতিরত্ন এসে হাজির হলেন। তো স্মৃতিরত্ন এসে হাজির হওয়ার পর স্মৃতিরত্নকে ভালোভাবে তার পরিচর্যা করে তাকে নন্দরানী কোনো ত্রুটি সেখানে রাখতে দেননি, মানে তার যতটা সম্ভব গুরুদেবকে তিনি সেবা শুশ্রূষা করেছিলেন। রাত্রে খাওয়া দাওয়া করে নন্দরানী গুরুদেবকে বললেন যে গিয়ে যেন শয্যা গ্রহণ করে। এবং স্মৃতিরত্ন ভীষণ খুশি নন্দরানীর সেই মানে পরিষেবায়, এবং তিনিও নন্দরানীকে মনে মনে আশীর্বাদ করে ঘুমোতে গেলেন। কিন্তু কিন্তু মাঝরাতে ঘটলো বিপত্তি বা বিপদ। কি বিপদ ঘটেছিল চলো আলোচনা করছি। গুরুদেব যখন শুয়েছিলেন, মানে মাঝরাত যখন হয়েছিল,
তখন তার পেটের মধ্যে টপ টপ করে ঠান্ডা জল পড়া শুরু হয়েছে। গুরুদেব প্রথমটা গামছা দিয়ে মুছে নিলেন পেটের উপরের জলটা, কিন্তু সেই জল তো পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না, ঠান্ডা জল পড়ছে। গুরুদেব ভাবলেন ভীষণ বিপদ। আর তার সাথে সেদিন কি হচ্ছিল, সেদিন রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল প্রচন্ড পরিমাণে। গুরুদেব ভাবলেন ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে জল পড়ছে। তাই তিনি করলেন কি, তাই তিনি ঘুম থেকে উঠলেন এবং খাটটি ধরে এক জায়গায় মশারি শুদ্ধ খাটটিকে অন্য জায়গায় শিফট করলেন, শিফট করে আবার ঘুমালেন যথারীতি। কিন্তু ঘুমানোর পরেও তিনি দেখছেন আবার যেখানে যাচ্ছেন, যেখানে ঘুমোলেন সেখানে আবার জল পড়া শুরু হয়েছে। এরকম কেন হলো তিনি রাত্রিবেলা বুঝতে পারেননি। তিনি ভাবলেন গোটা ছাদটাই হয়তো ফেটে গিয়েছে এবং তিনি এখন কোথায় যাবেন, কি করবেন, কিছুই বুঝতে পারছিলেন না। গুরুদেব যখন মনে মনে ভাবলেন যে গোটা ছাদটা ফেটে গিয়েছে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ফাটা ছাদের নিচে, মানে ভাঙ্গা ছাদের নিচে, এখানে বেশিক্ষণ স্থায়ীভাবে বা এখানে তো ঘুমানো যাবে না, তাকে বাইরে যেতে হবে। কিন্তু তখন গভীর রাত, তিনি বাইরে যেতেও একা একা সাহস পেলেন না। তবুও তিনি ধীরে ধীরে বাইরে গেলেন। সেখানে একটা টিপ টিপ করে একটা আলো জ্বলছিল, সেই আলোটা তিনি লক্ষ্য করলেন। অনেক ডাকাডাকি করলেন গলা ফাটিয়ে, কিন্তু বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছিল, কেউ কারো উত্তর কিন্তু দেয়নি, মানে কারো সাড়া তিনি পাননি। গুরুদেব বারান্দায় অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কারো সাড়া না পেয়ে বারান্দাতেও তিনি থাকতে কিন্তু সাহস পেলেন না, কারণ সেখানে ঝড় বৃষ্টি সহ, ঝড় এবং বৃষ্টি উভয়ই একসাথে চলছিল। যাই হোক, তিনি সাহস করে বারান্দাতেই একটু ঘুমানোর চেষ্টা করলেন, তিনি কিন্তু ঘরে ফেরেননি। সেখানেও একটা বিপত্তি ঘটলো। পশ্চিমের বড় বড় মশা, কয়েকশো মশা এসে তাকে সেখানে আক্রমণ করলো এবং সেই মশার যেমন জ্বালুনি তেমনি তাদের কামড়ানোর, মানে এত জোরে জোরে কামড়াচ্ছে মশাগুলা যে সেখানে কিন্তু টেকা যাচ্ছে না। তিনি গামছা দিয়ে দু একবার গামছা চালানোও করছিলেন শরীরে, কিন্তু সেটাতেও কোনো কাজ হচ্ছে না। বাধ্য হয়ে শেষে ঘরের এক কোণে এসে কোনোভাবে তিনি শুয়ে পড়লেন এবং মানে বসেই থাকলেন, বসে বসে ঘুমোলেন এবং মনে মনে ভাবলেন কি ভুলটাই তিনি করেছেন নন্দরানীর বাড়িতে এসে, এবং প্রতিজ্ঞা করলেন যে সকালবেলা ভোরবেলা উঠে যে বাস পাবেন সেই বাসে করেই তিনি তার দেশে ফিরে যাবেন। এটা তিনি মনে মনে চিন্তা করলেন। এই সমস্ত কাজকর্ম করার যে ক্লান্তি, মানে এত কিছু ঘটে গেল, এত কিছুর মধ্যে ক্লান্তিতে গুরুদেব কখন ঘুমিয়ে পড়লেন এক কোণে তিনি কিন্তু বুঝতে পারলেন না। আর এদিকে ভোর হয়েছে, ভোরে নন্দরানী খুব সকালে আজকে উঠে গেছে যে গুরুদেবকে মানে পরিচর্যা করতে হবে ভালো করে। এসে নিয়ে যখন দেখলেন যে গুরুদেব একটা সাইডে ঘুমোচ্ছেন বসে বসে, তখন কিন্তু তিনি আটকে উঠলেন যে এরকম কেন হলো। গুরুদেবকে আমি ভালো সজ্জা দিয়েছিলাম, গুরুদেবের শোয়ার জায়গা করেছিলাম, গুরুদেব ওখানে কেন ওরকম করে শুয়ে রয়েছে। তিনি কিন্তু ভয়ে চেঁচিয়ে উঠলেন। গুরুদেবের কাছে নন্দরানী জানতে পারেন যে তাদের যে একতলা ছাদ ফুটো হয়ে জল পড়ছে। তখন নন্দরানী গুরুদেবকে প্রশ্ন করেন, গুরুদেব বাড়িটা তো 3 তলা, তাহলে একতলার ছাদ ফুটো হয়ে কিভাবে জল পড়বে? তখন গুরুদেবের টনক খুলে যায় বা টনক নড়ে যায় যে তিনি তো এই কথা চিন্তাই করেননি যে 3 তলা বাড়ির একতলা ছাদ ফুটো হয়ে কিভাবে জল পড়বে। তখন নন্দরানী একদম শিওর হয়ে গেলেন বা একদম সঠিকভাবে বুঝতে পারলেন যে এই কাজটা নিশ্চয়ই লালু করেছে। তখন তিনি গুরুদেবের শয্যার আশেপাশে গিয়ে, মানে যেখানে ঘুমোচ্ছিল সেইখানে তিনি গিয়ে ভালো করে মশারির কোনাগুলা খুঁজলেন এবং আস্ত একটা বরফের টুকরো দেখতে পেলেন যে সেই বরফের টুকরোটা মশারির কোণে একটা জায়গায় পুটলি করে বাঁধা রয়েছে এবং সেই বরফের টুকরো থেকেই ধীরে ধীরে জল গড়িয়ে গড়িয়ে তার পেটের উপর পড়ছে। এরপর নন্দরানী সমস্ত চাকর বাকরকে চিৎকার করে মাথায় করলেন এবং সমস্ত চাকর বাকরকে সেখানে ডাকলেন এবং বললেন বরযাত্রীকে, মানে লালুর উদ্দেশ্যেই বললেন, বরযাত্রীকে যেখান থেকে পারবি ধরে নিয়ে আয় আমার সামনে। তো চাকর বাকররা সব এসে জটলা করলো, জমা হলো। লালুর বাবাও সেখানে আসলো। তো লালুর বাবা নন্দরানীর কাণ্ডকীর্তি দেখে হতবুদ্ধি হয়ে গেলেন, মানে কি করবেন তিনিও বুঝতে পারছেন না। মানে মনে মনে হাসছেন, কিন্তু যেহেতু গুরুদেব রয়েছে সেখানে তো হাসা যাবে না।
তো গুরুদেবের নির্বুদ্ধিতায় তিনি হাসছিলেন, এটা সত্যি কথাই, কিন্তু গুরুদেবের সামনে তো হাসা যাবে না। তো যাই হোক, তিনি কিন্তু হতবুদ্ধি হয়ে গেলেন। আর গুরুদেবও যে এরকম ভুল করে বসছেন, তিনিও সেটা কিন্তু মনে মনে হাসলেন। চাকর বাকরেরা অনেক খুঁজোখুঁজি করে এসে নন্দরানীকে জানান লালু তার বাড়ির চৌহদ্দির আশেপাশে কোথাও নেই, মানে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আরেকজন চাকর এসে নন্দরানীকে খবর দেন বা জানান যে লালু তার মাসিমার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, মানে সে আর বাড়িতে থাকার রিস্ক নেয়নি, সে মাসিমার বাড়ি চলে গিয়েছে। এবং যখন তাকে ফিরিয়ে নিয়ে আসার কথা হচ্ছিল, মাসিমা তাকে আসতে দেয়নি, মানে জানে যে লালু কোনো অপকর্ম করে গিয়েছে, মাসিমা কিন্তু লালুকে পাঠায়নি। তো এইভাবে নন্দরানীর হাত থেকে লালু কিন্তু সেই মুহূর্তে বেঁচে যায়। আর দিন 15 লালু কিন্তু বাড়িতে ফেরেনি, মাসিমার বাড়িতেই তিনি দিব্যি ভালো মন্দ খেয়েছেন, ঘুমোচ্ছেন, খেলাধুলা করছেন। 15 দিন কিন্তু লালু আর তাকে বাড়ির চৌহদ্দির মধ্যে দেখা যায়নি। এই ছিল লালু গল্পের বিষয়বস্তু। মানে এখানে লালু কি কি শয়তানি করেছিল গুরুদেবের সাথে, কেন শয়তানি করেছিল, সেটি নিয়েই হচ্ছে এর আলোচ্য বিষয়। দেখো, তোমরা যারা যারা বুঝতে পারোনি আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু তোমাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। এর পরবর্তী অধ্যায়ে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, সেখানে এই প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরাও জানো আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছিল কিছুদিন আগে, তো সেটাকে সার্ভাইভ করে আমি আবার নতুন করে করার চেষ্টা করতেছি। তো যাই হোক, পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো।